ছেলে লাইফ ইন্স্যুরেন্স পলিসিতে নমিনি পরিবর্তন করতে বীমা অফিসে গেল এবং আমাকে সাথে নিল। এজেন্ট ফর্ম দেখে বলল, স্যার, আপনি আপনার স্ত্রীকে প্রধান নমিনি করেছেন। আমি চমকে গেলাম। ছেলে শান্তভাবে বলল, জি হ্যাঁ। এজেন্ট বলল, তাহলে ম্যাডামের একটা ছবি এবং সাইন লাগবে। ছেলে আমার ব্যাগ থেকে আমার ছবি বের করো, যেটা সে আগে থেকেই রেখেছিল। ফর্মে সাইন করার সময় আমি জিজ্ঞেস করলাম, এটা কেন করলি? সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে বলল, কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। বীমা অফিস থেকে বেরিয়ে পার্কিং লটে দাঁড়িয়ে সে বলল, মা, আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি তোমার, কিন্তু আমি চাই আমার জীবদ্দশাতেই তুমি আমার সব হয়ে যাও। বিয়ে করো আমাকে। বীমার কাগজ আমার পার্সে রাখা ছিল। আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মনিরা খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম জহির খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর সাফিয়া। রিয়াদ 20 বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। সাফিয়া 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। সেদিনটা ছিল শুক্রবার। রিয়াদ সকালেই আমাকে বলেছিল যে তার একটা জরুরি কাজ আছে এবং আমাকে সাথে যেতে হবে। আমি ভাবলাম হয়তো কোনো শপিং অথবা কোনো বন্ধুর সাথে দেখা করতে হবে। কিন্তু যখন আমরা বীমা অফিসের সামনে এসে দাঁড়ালাম তখন আমি অবাক হয়ে গেলাম। এখানে কেন এলাম? আমি জিজ্ঞেস করলাম, মা, আমার একটা কাগজের কাজ আছে, তুমি আমার সাথে থাকো। রিয়াদ বলল। আমরা ভিতরে ঢুকলাম। অফিসটা বেশ বড় এবং অনেক মানুষের ভিড়। রিয়াদ রিসেপশনে গিয়ে বলল যে সে তার পলিসি আপডেট করতে এসেছে। একজন এজেন্ট আমাদের একটা কেবিনে নিয়ে গেল। এজেন্ট রিয়াদের ফাইল খুলে দেখতে লাগল। কিছুক্ষণ পর সে বলল, স্যার, আমি দেখছি আপনি আপনার নমিনি চেঞ্জ করেছেন। আগে আপনার বাবা ছিলেন, এখন আপনার মাকে করেছেন। আমি চমকে উঠলাম। কি? আমি কিছুই জানি না এই ব্যাপারে। রিয়াদ হেসে বলল, মা, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। এজেন্ট বলল, ম্যাডাম, আপনার ছেলে আপনাকে তার লাইফ ইন্স্যুরেন্সের প্রাইমারি বেনিফিশিয়ারি বানিয়েছেন। এর মানে হলো তার কিছু হলে সমস্ত টাকা আপনি পাবেন। কিন্তু কেন? আমি রিয়াদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। কারণ তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ, মা। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, রিয়াদ বলল। এজেন্ট বলল, ম্যাডাম, এই কাগজে সাইন করার জন্য আপনার একটা ছবি এবং সিগনেচার লাগবে। রিয়াদ তার ব্যাগ থেকে আমার একটা ছবি বের করল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা তোর কাছে কেন? আমি জানতাম যে আজ এই কাজ করতে আসব, তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম। রিয়াদ বলল। আমি কাগজে সাইন করলাম। মন খারাপ হয়ে গেল এই ভেবে যে আমার ছেলে মৃত্যুর কথা ভাবছে। অফিস থেকে বের হওয়ার পর পার্কিং লটে দাঁড়িয়ে রিয়াদ আমার হাত ধরল। তার চোখে এক ধরনের আবেগ দেখলাম, যেটা আগে কখনো দেখিনি। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, সে বলল। বল। আমি বললাম, আমার মৃত্যুর পর আমার সব সম্পত্তি তোমার, কিন্তু আমি চাই আমার জীবদ্দশাতেই তুমি আমার সব হয়ে যাও। বিয়ে করো আমাকে। আমি হতবাক হয়ে গেলাম। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি বলছে সে? রিয়াদ, তুই কি বলছিস? আমি তোর মা। আমি জানি, কিন্তু আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমার এই অনুভূতি অনেক দিনের। আমি আর লুকিয়ে রাখতে পারছি না। আমার পা কাঁপতে শুরু করল। আমি গাড়িতে উঠে বসলাম। রিয়া তো ড্রাইভিং সিটে বসল, কিন্তু গাড়ি স্টার্ট দিল না। মা, আমার কথার উত্তর দাও। রিয়াদ, এটা ভুল। এটা কখনো সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি চুপ করে রইলাম। মাথায় হাজারো চিন্তা আসছে। এ কি হচ্ছে আমার সাথে? মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার চোখে সেই আবেগ দেখেছি। হ্যাঁ, আমি তোকে ভালোবাসি, কিন্তু সেটা একজন মায়ের ভালোবাসা, আর আমারটা একজন পুরুষের ভালোবাসা। আমি তার দিকে তাকালাম। তার চোখে মুখে এক অদ্ভুত দৃঢ়তা। রিয়াদ, চল বাড়ি যাই। বাবা অপেক্ষা করছে। বাবার সাথে তোমার সম্পর্ক কেমন, মা? সত্যি বল। আমি চুপ করে রইলাম। সত্যি বলতে জহিরের সাথে আমার সম্পর্ক গত কয়েক বছরে খুবই খারাপ হয়ে গেছে। সে সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে। আমার প্রতি কোনো মনোযোগ নেই। আমি জানি তুমি খুশি নাও বাবার সাথে। আমি তোমাকে খুশি রাখতে পারবো। রিয়াদ, এসব কথা বন্ধ কর। চল বাড়ি যাই। রিয়াদ গাড়ি স্টার্ট দিল, কিন্তু বাড়ির দিকে না গিয়ে সে অন্যদিকে গেল। কোথায় যাচ্ছিস? একটা জায়গায়।
আমাদের কথা বলা দরকার। সে আমাদের শহরের বাইরে একটা রিসর্টে নিয়ে গেল। সেখানে একটা রুম বুক করা ছিল। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। আমি আগে থেকেই বুক করেছিলাম। আমি জানতাম আজকের পর সব কিছু বদলে যাবে। রুমে ঢুকে আমি দেখলাম সুন্দর করে সাজানো ফুল, মোমবাতি, রোমান্টিক পরিবেশ। রিয়াদ, এটা ভুল। মা, আমি তোমার জন্য কত প্রস্তুতি নিয়েছি, দয়া করে আমার কথা শোনো। সে আমাকে বিছানায় বসতে বলল। নিজে আমার পাশে বসো। মা, আমি কবে থেকে তোমাকে এভাবে ভালোবাসি তা বলতে পারবো না, কিন্তু গত 3 বছর ধরে এই অনুভূতি আমার মধ্যে প্রবল হয়ে উঠেছে। আমি চুপ করে শুনছিলাম। প্রতিদিন তোমাকে দেখি, তোমার হাসি দেখি, তোমার যত্ন দেখি। আমি বুঝতে পারি যে তুমি বাবার সাথে খুশি নও। তুমি একা, আমিও একা। রিয়াদ, না মা, আমাকে বলতে দাও। আমি জানি এটা সমাজের চোখে ভুল, কিন্তু প্রেম কি ভুল? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ভালোবাসা কি ভুল? আমার চোখে পানি এসে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। মা, আমি তোমাকে স্পর্শ করতে চাই, আমি তোমাকে ভালোবাসতে চাই। সে আমার হাত ধরল, আমি সেটা সরিয়ে নিলাম। রিয়াদ, এটা হতে পারে না। কেন? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি তোকে ভালোবাসি। কিন্তু তাহলে আর কিছু লাগে না। সে উঠে গিয়ে দরজায় তাল দিয়ে দিল। রিয়াদ, দরজা খোল। না মা, আজ আমরা এখান থেকে বের হব না, যতক্ষণ না তুমি আমার প্রেমের উত্তর দাও। আমি ভয় পেয়ে গেলাম। এ কি করছে সে? তুমি আমার ছেলে। রিয়াদ, এটা ভুল। আমি তোমার ছেলে হয়ে জন্মেছি, কিন্তু এখন আমি তোমার প্রেমিক হতে চাই। সে আমার কাছে এসে আমার মুখে হাত রাখল। মা, তুমি কত সুন্দর। আমি প্রতিদিন তোমাকে দেখি আর ভাবি যে তুমি আমার হলে কত ভালো হতো। আমি তার হাত সরিয়ে দিলাম, কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। গত কয়েক বছরে জহির আমাকে এভাবে কোনোদিন দেখেনি। রিয়াদ, তুই যা করছিস সেটা অন্যায়। ভালোবাসা কখনো অন্যায় নয় মা। সে আবার আমার কাছে আসতে চাইল। আমি উঠে জানালার দিকে গেলাম। রিয়াদ, আমাদের বাড়ি যেতে হবে। সাফিয়া স্কুল থেকে ফিরে আসবে। সাফিয়াকে নিয়ে চিন্তা করো না, আমি ওর ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা? ও আজ ওর বন্ধু তানিয়ার বাড়িতে থাকবে। আমি তানিয়ার মাকে বলেছি। আমি বুঝতে পারলাম যে সে সব পরিকল্পনা করে এসেছে। রিয়াদ, তুই কি করেছিস? তোর বাবা কি ভাববে? বাবাকে আমি বলেছি যে আমরা কক্সবাজার ট্রিপে গেছি, 2 দিন পর ফিরো। আমি মাথায় হাত দিয়ে বসলাম। এ কি জালে পড়লাম? মা, দয়া করে রাগ করো না, আমি শুধু তোমাকে খুশি করতে চাই। সে আমার পাশে এসে বসল। তুমি জানো না তোমার জন্য আমার মন কেমন করে। প্রতিদিন তোমাকে কাছে পেয়েও দূরে রাখতে হয়। আমি তার দিকে তাকালাম। তার চোখে সত্যিকারের ব্যথা দেখতে পেলাম। রিয়াদ, তুই আমার ছেলে, এটা কখনো পরিবর্তন হবে না। আমি জানি আমি তোমার ছেলে, কিন্তু আমি এখন একজন পুরুষ। আমার নিজের ইচ্ছে আছে, প্রয়োজন আছে। আমি উঠে দাঁড়ালাম। আমি বাথরুমে যাচ্ছি। বাথরুমে গিয়ে আমি আয়নার দিকে তাকালাম। আমি কি সত্যি একটা সুন্দর? আমার বয়স 40 হলেও আমি নিজেকে বেশ ভালো লাগছিলাম। হঠাৎ করে মনে হলো যে অনেক দিন পর কেউ আমাকে সুন্দর বলেছে। জহির তো কোনোদিন বলে না। আমি মুখে পানি দিয়ে বেরিয়ে এলাম। রিয়াদ জানালার পাশে দাঁড়িয়েছিল। মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব যতক্ষণ না তুমি রাজি হও। রিয়াদ, এটা কখনো সম্ভব নয়। চল বাড়ি যাই। না, আমরা আজ রাতে এখানেই থাকব। আমি বুঝতে পারলাম যে তার সাথে তর্ক করে কোনো লাভ নেই। সন্ধে হয়ে গেল। রিয়াদ রুম সার্ভিস দিয়ে খাবার অর্ডার করল। আমরা নীরবে খেলাম। খাবার পর রিয়াদ বলল, মা, আমি তোমাকে একটা গল্প বলি। কি গল্প? আমার শৈশবের একটা গল্প। আমার বয়স যখন 10 বছর, তখন একদিন আমি তোমাকে গোসল করতে দেখেছিলাম। বাথরুমের দরজা খোলা ছিল। আমার মুখ লাল হয়ে গেল। রিয়াদ, এসব কথা বলো না। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি শুধু আমার মা নও, তুমি একজন নারী। থামো না মা, আজ আমি সব বলবো। প্রতিদিন তোমাকে দেখি, তোমার সাথে কথা বলি, তোমার যত্ন নেই, কিন্তু মনের ভেতর একটা আগুন জ্বলতে থাকে। আমি উঠে জানালার দিকে চলে গেলাম। বাইরে অন্ধকার নেমে এসেছে। মা, তুমি কি কখনো ভেবেছ যে তুমি একজন নারী, তোমার নিজের ইচ্ছা আছে? আমি চুপ করে রইলাম। বাবা তোমাকে কখন শেষবার বলেছে যে তুমি সুন্দর? কখন তোমার যত্ন নিয়েছে? আমার চোখে পানি এসে গেল। সত্যি বলতে জহির অনেক দিন ধরে আমার প্রতি কোনো মনোযোগ দেয় না। দেখো মা, তুমি কাঁদছ কারণ তুমি জানো যে আমি সত্যি বলছি।
রিয়াদ আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখল। আমি তোমাকে সেই ভালোবাসা দিতে চাই যা তুমি পাওনি। আমি তার হাত সরিয়ে দিলাম। রিয়াদ, এটা ঠিক নয়। কি ঠিক নয়? দুজন প্রাপ্তবয়স্ক মানুষের ভালোবাসাটা। হঠাৎ করে আমার মনে হলো যে সে ঠিকই বলছে। আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, কিন্তু এটা তো সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়। সমাজ কি বলবে? আমি জিজ্ঞেস করলাম। সমাজ জানবে কিভাবে? আমরা গোপনে থাকতে পারি। আমি বিছানায় বসে পড়লাম, মাথা ঘুরছে। মা, আমি তোমাকে বাধ্য করব না, কিন্তু আমি চাই তুমি একবার ভেবে দেখো। রাতটা আমি ঠিকমতো ঘুমাতে পারলাম না। রিয়াদ মেঝেতে গদি পেতে শুয়েছিল। পরদিন সকালে উঠে আমি দেখলাম যে রিয়াদ জেগে আছে। মা, তুমি কি ভেবেছ? আমি কিছু বলতে পারলাম না। আমি তোমাকে আরও সময় দিতে পারি, কিন্তু আমি আমার প্রেম থেকে সরে আসব না। আমরা রিসর্ট থেকে বের হয়ে বাড়ির থেকে রওনা দিলাম। পথে রিয়াদ বলল, মা, আমি কিন্তু আশা ছাড়ব না। বাড়ি পৌঁছে জহি জিজ্ঞেস করল, কেমন ছিল ট্রিপ? ভালো ছিল, আমি বললাম, কিন্তু আমার মন ভালো ছিল না। রিয়াদের কথাগুলো বারবার মনে আসছিল। দিনে দিনে রিয়াদের আচরণ আরও বেশি প্রেমিকের মতো হয়ে উঠল। সে আমার যত্ন নিতে লাগল, আমাকে উপহার দিতে লাগল। একদিন সে আমাকে একটা সুন্দর শাড়ি কিনে দিল। এটা কেন? আমি জিজ্ঞেস করলাম। কারণ তুমি এটা পরে খুব সুন্দর লাগবে। আমি শাড়িটা পরলাম, সত্যিই অনেক সুন্দর লাগছিল। বাহ মা, তুমি দেখতে একদম যুবতীর মতো লাগছ। আমি লজ্জা পেলাম। সন্ধ্যায় জহির অফিস থেকে এসে কিছুই বলল না। সে টিভি দেখতে বসে গেল। দেখো মা, বাবা তোমার দিকেও তাকাচ্ছে না, রিয়াদ আমার কানে ফিসফিস করে বলল। আমার মন খারাপ হয়ে গেল। রাতে খাওয়ার সময় রিয়াদ আমার প্লেটে খাবার তুলে দিতে লাগলো। কি করছিস? জহির জিজ্ঞেস করল। মায়ের যত্ন নিচ্ছি। আপনি তো নেন না, রিয়াদ সরাসরি বলল। জহির কিছু বলল না, সে চুপচাপ খেয়ে নিল। খাওয়ার পর রিয়াদ আমাকে বলল, মা চলো ছাদে একটু হাঁটি। ছাদে গিয়ে সে বলল, দেখলে তো, বাবা তোমার কোনো খেয়াল রাখে না। সে কাজের চাপে থাকে। আমি বললাম, কাজের চাপ মানে কি? স্ত্রীকে অবহেলা করা? আমি কিন্তু তোমাকে কখনো অবহেলা করব না। আমি তার দিকে তাকালাম। চাঁদের আলো তার চেহারা খুব সুন্দর লাগছিল। মা, আমি তোমাকে সেই সম্মান দেব যা তুমি প্রাপ্ত। সে আমার হাত ধরতে চাইল। আমি সরিয়ে নিলাম। রিয়াদ, এসব বন্ধ কর। আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্রস্তুত করেছি। সে বলল, কি সারপ্রাইজ? আগামীকাল তুমি জানবে। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল যে আমাদের একটা স্পা ট্রিটমেন্টের জন্য যেতে হবে। স্পা ট্রিটমেন্ট কেন? আমি জিজ্ঞেস করলাম। তুমি অনেক দিন ধরে কোনো পার্লারে যাওনি, আজ তোমাকে বিউটিফুল করে তুলব। আমরা একটা ব্র্যান্ডেড স্পা সেন্টারে গেলাম। সেখানে তারা আমার ফেসিয়াল, হেয়ার ট্রিটমেন্ট, ম্যানিকিউ পেডিকিউ সব করল। 3 ঘন্টা পর যখন আয়নায় নিজেকে দেখলাম, আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমাকে দেখতে সত্যিই অনেক সুন্দর লাগছিল। কেমন লাগছে মা? রিয়াদ জিজ্ঞেস করল। ভালো, আমি বললাম। তুমি দেখতে একদম 30-এর মতো লাগছ। আমি হেসে ফেললাম। সন্ধ্যায় বাড়ি ফিরে জহির আমাকে দেখে বলল, আজ কোথায় গিয়েছিলে? পার্লারে গিয়েছিলাম, আমি বললাম। ও, সে আর কিছু বলল না। দেখো মা, বাবা তোমার পরিবর্তন দেখেও কিছু বলল না, রিয়াদ বলল। আমার মন আরও খারাপ হয়ে গেল। রাতে ঘুমানোর সময় জহির তার মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমার দিকে একবারও তাকালো না। আমি বুঝতে পারলাম যে রিয়াদ ঠিকই বলেছে। আমার স্বামী আমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। পরদিন সকালে রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা গিফট কিনেছি। সে একটা সুন্দর গহনার সেট দিল। এটা কত দামি? আমি বললাম। তোমার জন্য কিছুই দামি নয়, কিন্তু এত টাকা কোথায় পেলি? আমি পার্ট টাইম কাজ করি, আর আমার সেভিংস আছে। আমি গহনাগুলো পরে দেখলাম, খুব সুন্দর লাগছিল। বাহ মা, তুমি একদম রাজকন্যার মতো লাগছ। আমি তার দিকে তাকালাম। তার চোখে অগাধ ভালোবাসা দেখতে পেলাম। রিয়াদ, তুই কেন আমার জন্য এত কিছু করছিস? কারণ আমি তোমাকে ভালোবাসি, সত্যিকারের ভালোবাসি। সে আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি কনফিউজড, কিন্তু আমি তোমার জন্য অপেক্ষা করব। আমি কিছু বলতে পারলাম না। দিন দিন রিয়াদের আচরণ আরও প্রেমাময় হয়ে উঠল। সে আমার জন্য খাবার তৈরি করত, আমার সব কাজে হেল্প করত। একদিন সকালে জহির অফিসে যাওয়ার আগে আগে আমাকে বলল, আমি 3 দিনের জন্য ঢাকা যাচ্ছি, অফিসের কাজ আছে। ঠিক আছে, আমি বললাম। জহির চলে যাওয়ার পর রিয়াদ বলল, মা, এই 3 দিন শুধু আমরা থাকব। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হলো। সাফিয়া আছে? আমি বললাম। সাফিয়া তার বন্ধুদের সাথে ব্যস্ত থাকে, আমাদের সময় পাব।
সেদিন সন্ধ্যায় রিয়াদ একটা স্পেশাল ডিনার প্রস্তুত করল, মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে টেবিল সাজিয়ে। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। আমাদের প্রথম রোমান্টিক ডিনার, সে বলল। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু পারলাম না। অনেকদিন পর কেউ আমার জন্য এত যত্ন নিয়েছে। ডিনারের সময় রিয়াদ আমার প্রিয় গান বাজালো। আমরা কথা বললাম, হাসলাম। মা, তুমি হাসলে দেখতে কত সুন্দর লাগো, সে বলল। আমি লজ্জা পেলাম। খাওয়ার পর সে বলল, মা চলো একটু ডান্স করি। আমি ডান্স পারি না, আমি বললাম। আমি শেখাবো। সে আমার হাত ধরে তুলল। আমি প্রতিবাদ করলাম না। আমরা ধীরে ধীরে ডান্স করতে লাগলাম। তার হাত আমার কোমরে, আমার হাত তার কাঁধে। মা, তুমি কত নরম, কত সুন্দর, সে ফিসফিস করে বলল। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। হঠাৎ করে সে আমার কপালে চুমু দিল। আমি সরে গেলাম। রিয়াদ, এটা ঠিক নয়। কেন ঠিক নয়? আমি তোমাকে ভালোবাসি। সে আবার আমার কাছে আসতে চাইল। আমি পিছিয়ে গেলাম। মা, তুমি কেন এড়িয়ে যাচ্ছ? তুমি কি আমাকে ভালোবাসো না? আমি কিছু বলতে পারলাম না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তোমার চোখে দেখেছি। সে ঠিকই বলেছিল। আমার মনের গভীরে একটা অনুভূতি জেগে উঠেছিল। কিন্তু এটা তো ভুল। রিয়াদ, আমি তোর মা, এটা ভুলে যেও না। আমি জানি, কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। আমি আমার রুমে চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম। কিন্তু ঘুমাতে পারলাম না। বারবার রিয়াদের কথা মনে আসছিল। পরদিন সকালে উঠে দেখি রিয়াদ আমার জন্য চা বানিয়ে রেখেছে। গুড মর্নিং মা, তুমি রাতে ভালো ঘুমাতে পেরেছ? হ্যাঁ, আমি মিথ্যা বললাম। আমি কিন্তু ঘুমাতে পারিনি। তোমার কথা ভেবেছি সারা রাত। আমি চুপ করে চা খেতে লাগলাম। মা, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি কি আমাকে একটু ভালোবাসো? আমি যেভাবে তোমাকে ভালোবাসি। আমি তার দিকে তাকালাম। তার চোখে অসহায়তা। রিয়াদ, আমি তোকে ভালোবাসি, কিন্তু কি? আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক। আমরা নিজেদের সিদ্ধান্ত নিতে পারি। আমি উঠে জানালার দিকে গেলাম। মা, তুমি জানো যে বাবা তোমাকে ভালোবাসে না। তুমি তার কাছে অবহেলিত। আমার চোখে পানি এসে গেল। আমি তোমাকে সেই সম্মান দেব, সেই ভালোবাসা দেব যার তুমি যোগ্য। সে আমার পিছনে এসে দাঁড়ালো। মা, একবার চান্স দাও, শুধু একবার। আমি কিছু বলতে পারলাম না। হঠাৎ করে সাফিয়া স্কুল থেকে ফিরে এলো। মা, আজ আমার মাথা ব্যথা করছে, সে বলল। আমি তার যত্ন নিতে ব্যস্ত হয়ে পড়লাম। সন্ধ্যায় সাফিয়া ঘুমিয়ে পড়ল। রিয়াদ আমার কাছে এলো। মা, আমরা কথা বলি। আমরা বসার রুমে বসলাম। মা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে চাই। আমি তার দিকে তাকালাম। তুমি যদি না বলো, তাহলে আমি এই ভালোবাসা নিয়ে মরে যাব। আমার মন দুর্বল হয়ে পড়ল। রিয়াদ, বলো মা, তুমি আমাকে ভালোবাসো? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। আমি তোকে ভালোবাসি, কিন্তু এটা ভুল। কিছুই ভুল নয়, যদি দুজনেই সম্মত হয়। হঠাৎ করে সে আমার হাত ধরল। মা, দয়া করে আমাকে একটা চান্স দাও। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে এত ভালোবাসা, এত আবেগ। আর ঠিক সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে এই পুরো গল্পটাই ছিল একটা অপটিক্যাল ইলিউশন। আমি যা ভাবছিলাম, বাস্তবে তা একেবারেই ভিন্ন। রিয়াদ আসলে আমাকে বলতে চেয়েছিল যে সে একটা চাকরি পেয়েছে এবং এখন সে আমাদের পরিবারের যত্ন নিতে পারবে। তার সব আচরণ ছিল একজন দায়িত্বশীল ছেলের। বীমা অফিসে গিয়েছিল কারণ সে চাকরি পেয়ে এখন নিজেই প্রিমিয়াম দিতে পারবে। আমাকে নমিনি বানিয়েছিল যেন আমি সুরক্ষিত থাকি। সেই বিয়ে করো আমাকে কথাটা আসলে ছিল বিশ্বাস করো আমাকে। আমার কান শুনতে ভুল হয়েছিল। রিসর্টে নিয়ে গিয়েছিল আমাকে একটু বিশ্রাম দেওয়ার জন্য। সবসময় ঘরের কাজ করে করে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। আর আমার মনে যে রোমান্টিক চিন্তাভাবনা এসেছিল, সেটা ছিল আমার নিজের দমিত আকাঙ্ক্ষার প্রতিফলন। জহিরের সাথে আমার সম্পর্ক খারাপ থাকায় আমি মানসিক সাপোর্ট খুঁজছিলাম। আসলে রিয়াদ একটা চমৎকার ছেলে যে তার মায়ের যত্ন নিতে চায়। আমি ভুল বুঝেছিলাম। মা, তুমি কাঁদছ কেন? রিয়াদ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। কিছু না বাবা, আমি খুব খুশি যে তুমি এত ভালো একটা ছেলে। মা, আমি সব সময় তোমার পাশে থাকব, তুমি কখনো একা নও। আমি তাকে জড়িয়ে ধরলাম। এইবার সেটা ছিল একজন মায়ের আলিঙ্গন। তোর চাকরির খবর শুনে আমি খুব গর্বিত। আমি বললাম, তুমি আমার অনুপ্রেরণা মা। তোমার জন্যেই আমি এত কঠিন পরিশ্রম করেছি। পরদিন জহির ঢাকা থেকে ফিরল। রিয়াদ তাকে চাকরির খবর দিল। বাহ, অভিনন্দন বেটা, জহির খুশি হয়ে বলল। এখন আমি পরিবারের যত্ন নেওয়ার দায়িত্ব নেব বাবা, রিয়াদ বলল। জহিরও আমার দিকে তাকিয়ে বলল, আমাদের ছেলে কত বড় হয়ে গেছে। আমি হেসে বললাম, হ্যাঁ, সে একটা চমৎকার ছেলে। সেই রাতে জহির অনেক দিন পর আমার সাথে ভালো কথা বলল।
আমি বুঝতে পারলাম যে আমাদের পারিবারিক সমস্যাগুলো আসলে মনের ভুল বোঝাবুঝি থেকে হয়েছিল। রিয়াদের নতুন চাকরিকে কেন্দ্র করে আমাদের পরিবারে একটা নতুন উৎসাহের সঞ্চার হলো। সাফিয়াও তার ভাইয়ের ওপর গর্বিত। দিদিভাই এখন একজন সফল মানুষ, সে বলল। আমি বুঝতে পারলাম যে জীবনে অনেক সময় আমরা যা দেখি বা শুনি সেটা বাস্তবতা নাও হতে পারে। আমাদের মনের অবস্থা, আমাদের প্রত্যাশা, আমাদের ভয়, এসব মিলিয়ে আমরা এক ধরনের অপটিক্যাল ইলিয়ের মধ্যে পড়ে যাই। রিয়াদ সবসময় একজন ভালো ছেলে ছিল। আমি আমার নিজের মানসিক অবস্থার কারণে ভুল বুঝেছিলাম। এখন আমাদের পরিবার আরও শক্তিশালী। রিয়াদ তার কাজে মনোযোগ দিচ্ছে, সাফিয়া তার পড়াশোনা নিয়ে ব্যস্ত, জহির এবং আমি আমাদের সম্পর্ক ঠিক করার চেষ্টা করছি। জীবনের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে আমাদের মন কখনো কখনো এমন কিছু দেখায় যা আসলে নেই। প্রেম, আবেগ, একাকিত্ব এসব অনুভূতি মিলিয়ে আমরা এমন গল্প তৈরি করি যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। আজ আমি বুঝতে পারি যে পানি বের হওয়ার মতো কিছুই হয়নি, বরং আমার চোখে খুশির পানি এসেছিল যখন বুঝতে পেরেছিলাম যে আমার ছেলে কত ভালো। এই ছিল আমাদের পারিবারিক গল্প, যেখানে রহস্য ছিল, রোমাঞ্চ ছিল, কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেল, কারণ ভালোবাসা সবসময় জয় হয়, তা যে ধরনের ভালোবাসাই হোক না কেন।